হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতিদিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে যে টপিকটা আমি করাবো সেটা হচ্ছে দীনবন্ধু মিত্র এসএলএসটি এমএসসি পিএসসি পরীক্ষা থেকে কিন্তু এখান থেকে প্রশ্নোত্তর আসে। এবারে কিন্তু এমএসসি পরীক্ষায় এখান থেকে প্রায় একটি বা দুটি প্রশ্ন কমন এসেছিল। ওকে, তো দেখুন, আজ শুরু করছি দীনবন্ধু মিত্র। ওকে, দেখুন, যে বই থেকে আমরা করাবো, অনেকে বলছে একটু রিভিউ দিতে। আমি আমাদের যে বই বাংলা সাহিত্য চৈতমালা আধুনিক যুগ, তার আমি রিভিউ দিয়ে দিয়েছি আগে, তবু একটা এক্সট্রা আমি রিভিউ দেবো। যে টপিকটা করাবো এই বই থেকেই কিন্তু একেবারে কমন এসছে 90%। প্রাচীন মধ্যযুগের বই থেকে হান্ড্রেডে হান্ড্রেড কমন এসছে, এই বই থেকে 90% কমন এসছে। কারণ তিনটা প্রশ্ন সিলেবাসের বাদ থেকে এসেছিলো। এফ জে হকেট, দীনেশচন্দ্র সেনের যে ইংরেজি গ্রন্থটা, ওগুলো সিলেবাসের বাদ থেকে এসেছিলো। কিন্তু 9-10 যে সিলেবাস অনুসারে এখান থেকে এসছে, একটা প্রশ্ন বাদ থেকে আসেনি, এই বইয়ের মধ্যে কমন এসছে। তো দেখুন, বইটার নাম দেখে দিচ্ছি আমি। এই দেখুন, এই বইটা আমাদের বেরিয়ে গেছে, বাংলা সাহিত্যিক চৈতমালা। আজকে বিকালবেলা প্রকাশনা ঢুকে গেছে। কাল থেকে কলেজ স্ট্রিটে এগুলো পাওয়া যাবে। যারা প্রি বুকিং করেছিলেন কলেজ স্ট্রিট থেকে নিয়ে নেবেন, কালকে সবাই চলে আসবেন। আর যারা কুরিয়ার মারফত দিয়ে চাইছিলেন, কাল থেকে হচ্ছে কুরিয়ার করা হবে। ঠিক আছে, দেখুন বইটা বেরিয়ে গেছে, বাংলা সাহিত্যিক চৈতমালা। ওকে, কুরিয়ার নিয়ে দাম হচ্ছে 632 টাকা, আর যারা কলেজ স্ট্রিট থেকে নেবেন 560 টাকা। কুরিয়ার নিয়ে দাম হচ্ছে 632 টাকা, যারা কলেজ স্ট্রিট থেকে নেবেন 560 টাকা। 700 টাকা প্রিন্ট, ছাড় হচ্ছে 20%, 560 টাকা। ঠিক আছে, দেখুন বইটা বেরিয়ে গেছে, খুব সুন্দর। সবাই বইটা স্ক্রিনশট করে রাখুন। আমি আজকে দীনবন্ধু মিত্র টপিকটা পড়াবো। তো আপনারা যদি ভালো লাগে, এই বইয়ের স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন, আমি বুকিং করে দেবো। ঠিক আছে, কাল থেকে এটা কুরিয়ার করা শুরু হবে। বেশি কিন্তু স্টক নেই। 500 কপি ছাপিয়েছিলাম, এটারও 320 কপির মতো বিক্রি হয়ে গেছে, আর 180 কপির মতো স্টকে আছে। ঠিক আছে, ওটা প্রাচীন মধ্যযুগ 200 কপি স্টকে ছিল, আর এটা 180 কপি স্টকে আছে। এবার দেখুন, আমি তাহলে ক্লাসটা করাই। দেখুন দীনবন্ধু মিত্র, যারা এই ক্লাসটা করতে চান বা যারা ওই বইটি কিনতে চান, তারা আমার 8768830230 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, কল করবেন না, হোয়াটসঅ্যাপ করে নেবেন। দেখুন, প্রতিটা বই আমার তথ্য দিই যে নীলদর্পণ নাটক রচয়িতা। আমরা একটা তথ্য দিয়ে রাখি যে দীনবন্ধু মিত্রকে, দীনবন্ধু মিত্রের একটা উপাধি বলতে পারি না, এটা আমরা জাস্ট প্রত্যেকটা দিয়ে রাখি। তো নীলদর্পণ নাটক রচয়িতাকে দীনবন্ধু মিত্র। ঠিক আছে, দেখুন জন্ম 1830, মৃত্যু হচ্ছে 1873, এই সমস্ত যদি দিয়ে রাখি আমরা। জন্ম দেখুন 1830 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়, বর্তমান হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলায় কাঁচরাপাড়া স্টেশনের কাছে চৌবেড়িয়া গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, তা 1830 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ নদিয়া জেলায়, বর্তমান হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা, কাঁচরাপাড়া স্টেশনের কাছে চৌবেড়িয়া গ্রামের এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ওকে, পিতা দেখুন, পিতার নাম হচ্ছে কালাচাঁদ মিত্র, মার নাম পাওয়া যায়নি। দাম্পত্য সঙ্গী হচ্ছে অন্নদা সুন্দরী দেবী। পিতৃত্ব নামটা পরীক্ষায় এসেছিল, এমএসসি পরীক্ষায় হুবু কমন এসেছিল যে তার পিতৃত্ব নাম কি, গন্ধর্বনারায়ণ মিত্র। যদি পরীক্ষাটা ছদ্মনাম দেখাচ্ছিল, কিন্তু ছদ্মনাম হবে না, তার পিতৃত্ব নাম হবে গন্ধর্বনারায়ণ মিত্র। ঠিক আছে, এটা এমএসসি পরীক্ষায় কমন এসেছিল, স্টার দিয়ে রাখো। ওকে, শিক্ষা জীবন টিক্ষা জীবন পরীক্ষা আসবে না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এগুলো দরকার নেই। আর কর্মজীবন দরকার নেই। সাহিত্যকর্ম দেখুন এখানে দেওয়া আছে, সাহিত্যকর্মটা এখান থেকে তিনি মোট 7টি নাটক, 2টি গল্প বা উপন্যাস, 3টি কাব্যগ্রন্থ রচনা করেন। অ্যাকচুয়ালি 2টো কাব্যগ্রন্থ, কিন্তু আরও একটা কাব্যগ্রন্থের খোঁজ পাওয়া যায়, তাই বলা হচ্ছে তিনি 3টের মতো কাব্যগ্রন্থ রচনা করেন। ঠিক আছে, এখান থেকে এগুলো পড়াবো না, এখান থেকে তথ্যগুলো দেখে রাখুন, নিচে আরও পড়াবো, সেখান থেকে দেখে নেবেন। ওকে, দেখুন কাব্যগ্রন্থ, তার দুখানি কাব্যগ্রন্থ মোটামুটি সৌজনী কাব্য। প্রথম ভাগ 1871, দেখুন খ্রিস্টাব্দ বঙ্গাব্দ সব দেওয়া আছে, তো খ্রিস্টাব্দে পড়তে হবে। আর দ্বিতীয় ভাগ হচ্ছে নভেম্বর 1876। তাহলে সৌজনী কাব্যের প্রকাশকাল কত, 1871 মনে রাখলেই হবে। আর দ্বিতীয় ভাগ হচ্ছে 1876 খ্রিস্টাব্দ। আর দ্বাদশ কবিতার সাল হচ্ছে 1872 খ্রিস্টাব্দ। ঠিক আছে, আর একটা কাব্যের কথা পাওয়া যায়, সেটা একটু পরে জানতে পারবে। আগে তার সাহিত্যকতা আত্মপ্রকাশ দেখে নেই। দীনবন্ধু মিত্রের প্রথম প্রকাশিত কবিতা মানব চরিত্র কবিতা। এই কবিতাটি ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ সাধুরঞ্জন। অনেকে কিন্তু সংবাদ প্রভাকর বলে, সেটা কিন্তু ভুল। বঙ্গীয় সাহিত্য পরিষদের বইতে আছে, সাহিত্য চৈতমালা বইতে আছে কিন্তু সংবাদ সাধুরঞ্জন, সংবাদ প্রভাকর কিন্তু হবে না, অনেকে এটা ভুল বলে। তো মানব চরিত্র কবিতার মধ্য দিয়ে, যেটা ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ রাজরঞ্জন পত্রিকায় তিনি প্রথম তাই কবিতাটি প্রকাশিত হয়। এই কবিতার মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেবেন। তা দেখুন সৌজনী কাব্য আছে, ওকে সাল তো বলে দিয়েছি। দ্বাদশ কবিতা আছে, ঠিক আছে বলে দিয়েছি, আর নানা কবিতা।
3 নম্বর কাব্যগ্রন্থ বা কবি সংকলনের নাম কি? নানা কবিতা, যেটা হচ্ছে কালেজীয় কবিতা যুদ্ধ। ঠিক আছে, এই তথ্যগুলো পরীক্ষায় আসবে না, শুধু কাল লেখা পড়ে রাখবেন। কারণ দেখতে পাচ্ছি যে নজরুল কাব্য সাহিত্যের অন্তর্গত, সেখানে কিন্তু চলে এসছে কথা সাহিত্য থেকে, বা বুদ্ধদেব বসু কাব্য সাহিত্যের অন্তর্গত, সেখানে ভ্রমণ কাহিনী থেকে প্রশ্ন এসছে। ঠিক আছে, তো এক্সট্রা যে তার কাব্যগ্রন্থগুলোর নাম বা গল্প উপন্যাসের নাম, সেগুলো বিভিন্ন বইতে থাকে না বা তথ্য থাকে না, কিন্তু আপনারা আমাদের বইতে সব কিছু পেয়ে যাবেন, মানে একটা লেখক যা লিখেছে সব এই বইতে পেয়ে যাবেন। ঠিক আছে, আর একটা খুঁজে পাওয়া যাচ্ছে দম্পতি প্রণয় বিজয় কামিনী, তো এটাকে ধরে না এসএসসি, 2 থেকে 3টে কাব্যগ্রন্থ ধরে, এটাকে ধরে না। ঠিক আছে, তার অন্যান্য কবিতা দেখুন, একটা গবেষণামূলক বই ছাড়া এই তথ্যগুলো কোথাও পাবেন না। সাতটা বই থেকে কিন্তু দীনবন্ধু মিত্রগুলো তৈরি করা হয়েছে, অন্যান্যগুলো তথ্য তো আরও 14-15টা বই থেকে তুলে নেওয়া হয়েছে। ঠিক আছে, দেখুন এবার হচ্ছে নাটক ও প্রহসন। ফার্স্ট দেখুন নীলদর্পণ, ঢাকাতে প্রকাশিত 1860 খ্রিস্টাব্দে। ওকে, এটা হচ্ছে ক্ষেমঙ্করেণ কেনচিৎ অতি কেনাবি প্রণীত। ওকে, তার গুরুত্ব দেখুন সব দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। শেক্সপিয়ারের ট্র্যাজিক নাটকের অনুকরণে লেখা, এটি হচ্ছে পঞ্চাঙ্ক নাটক, সব দেওয়া আছে। প্রথম বক্তা সাধুচরণ, শেষ বক্তা হচ্ছে বিন্দুবাসিনী, হ্যাঁ সব দেওয়া আছে। 1860 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটক, নীলদর্পণং নাটক নামে প্রকাশিত হয়। এটি দীনবন্ধু মিত্রের প্রথম প্রকাশিত সাহিত্যকর্ম। ওকে, এটি তিনি ঢাকায় অবস্থান করে রচনা করেন। নাটকটি কেনচিৎ প্রতিখেনাবি ছদ্মনামে প্রকাশ করেন। একটা কথা বলি শুনুন, এই যে কেনচিৎ প্রতিখেনাবি, আর হচ্ছে দেখুন, হ্যাঁ এই দেখুন কেনচিৎ প্রতিখেনাবি, ঠিক আছে, এই ছদ্মনামে তিনি প্রকাশ করেন। ওকে, আচ্ছা, 1908 সালে ব্রিটিশ সরকার নীলদর্পণের নাট্যাভিনয় অভিনয় নিয়ন্ত্রণ আইন বলে বন্ধ করে দেন। তাহলে অভিনয় নিয়ন্ত্রণ আইন কবে হয়? 1876 খ্রিস্টাব্দে। এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। ঠিক আছে, এখানে বর্ণিত কাহিনীটি মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচার বিষয়ক কাহিনী। আর এইটা দেখুন, এটাও কমন এসেছিল, বলছিলাম না যে 1-2টো প্রশ্ন এখান থেকে কমন এসছে। একটা তো পিতৃদত্ত নাম, এটা বলেছিলাম। আর এই তথ্যটা কিন্তু ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, সম্পূর্ণ ইতিবৃত্ত বইটাতে ভুল আছে, আর মেন বই যেটা বাংলা সাহিত্যের ইতিবৃত্ত সেখানে আবার ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আমাদের বই অত অথেন্টিক আছে, দেখে নিতে পারেন যে মাইকেল বসু দত্ত 1861 সালে এ নেটিভ ছদ্মনামে নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করেন। অনুদিত গ্রন্থটির নাম এসেছিল এমএসসি পরীক্ষায়, নামকরণ করা হয় নীল দর্পণ হর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর কিন্তু হবে না, নীল দর্পণ হর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর হবে। ঠিক আছে, এটা স্টার দিয়ে রাখুন, এমএসসি পরীক্ষায় কমন এসেছিল। এই বইতে কিন্তু 2টো প্রশ্ন কিন্তু এমএসসি পরীক্ষায় শুধুমাত্র এই 4টে থেকে কমন এসেছিল। ওকে, স্টার দিয়ে রাখুন। এডিটিভ ছদ্মনাম 1861 সালে নীল দর্পণ হর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, এই হচ্ছে অনুদিত গ্রন্থটির নাম। ওকে, দেখুন অনুবাদটি প্রকাশ করেন রেভারেন্ড লং সাহেব। এর জন্য ইংরেজ সরকার তাকে 1 মাসের কারাদণ্ড এবং 1000 টাকার অর্থদণ্ড প্রদান করেন। কালী প্রসন্ন সিংহ দণ্ডিত অর্থ পরিশোধ করেন। সব তথ্য দেওয়া আছে, এটা তথ্য ইম্পর্টেন্ট। দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই নাটকটিকে মার্কিন লেখিকা হ্যারিয়েট বিচার স্টোর বিখ্যাত আঙ্কেল টমস কেবিন অর লাইফ অ্যামাং দ্য ললি, অনেক বইতে শুধুমাত্র আঙ্কেল টমস কেবিন থাকে, কিন্তু পুরো নাম হচ্ছে আঙ্কেল টমস কেবিন অর লাইফ অ্যামাং দ্য ললি। অনেক বইতে শুধু স্টো লেখা থাকে, অ্যাকচুয়ালি মার্কিন লেখিকা হ্যারিয়েট বিচার স্টো, ফুল নামও দেওয়া আছে। প্রথম ও দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় একত্রে 20 মার্চ 1852 খ্রিস্টাব্দে। এই গ্রন্থের সাথে তুলনা করেছেন। ঠিক আছে, নাটকটি প্রথম মঞ্চায়িত হয় কোথায়? অনেকে বলে কলকাতায়, সেটা কিন্তু ভুল। নাটকটি প্রথম মঞ্চায়িত হয় ঢাকায়, ঢাকার হচ্ছে পূর্ব রঙ্গভূমিতে। ঠিক আছে, এই নাটক দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্ধেন্দুশেখর মুস্তাফিকে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মেরেছিলেন। তিনি হচ্ছে উর চরিত্রে অভিনয় করেন। ওকে, বাংলা সাহিত্যের প্রথম রাজনৈতিক নাটক কোনটি? নীলদর্পণ, সে তো বলাই আছে এখানে। নীলদর্পণ নাটকের মূল উপজীব্য বিষয় হলো বাঙালি কৃষক ও ভদ্রলোক শ্রেণীর প্রতি নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারের কাহিনী। নীলদর্পণের নাট্যকার আদুরির মুখে বিধবা বিয়ের কথা উল্লেখ করেছেন। ঢাকার পূর্ব রঙ্গভূমিতে 1861 খ্রিস্টাব্দে প্রথম এটা অভিনয় হয়। কোথায়? ঢাকার পূর্ব রঙ্গভূমিতে 1861 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তারপর নীলদর্পণ প্রথমে ঢাকায় অভিনীত হয় এবং পরে কলকাতায়। ন্যাশনাল থিয়েটার যখন সাধারণ রঙ্গমঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করে, নীলদর্পণ নাটকের মাধ্যমে তার উদ্বোধন হয়। তারিখ হচ্ছে 1872 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর। সমস্ত তথ্য দেওয়া আছে। চরিত্র দেখুন কারা আছে: গোলকচন্দ্র বসু, বিন্দুমাধব, সাধুচরণ, সব চরিত্র এখানে আছে। কাকে উৎসর্গ করেছেন? কোনো বইতে পাবেন না এটা। দীনবন্ধু মিত্র কস্যচিৎ প্রতিকস্য নামে এই নাটকের ভূমিকায় লিখেছেন, নীল করণী কর করে নীল দর্পণ অর্পণ করিলাম। ঠিক আছে, এবার এই এখানে 2টো ছদ্মনাম পাওয়া যায়, একটা হচ্ছে কস্যচিৎ প্রতিকস্য, ঠিক আছে, আর কেনচিৎ প্রতিকেনাবি। তো কেনচিৎ প্রতিকেনাবি সেটা
যখন প্রকাশিত হয় সেখানেই লেখা আছে। আর কস্তুজিৎ প্রতিকোষ ছদ্মনামটা কোথায় ব্যবহার করেছেন? এই নাটকের ভূমিকায়, ঠিক আছে। তাই জন্য এই নাটকের ভূমিকায় দুটি ছদ্মনাম পাওয়া যায়, এটা কিন্তু আপনাদের মনে ডাউট সৃষ্টি হয়। তো কেনচিৎ প্রতিকারী ওটা তিনি যখন গ্রন্থটি প্রকাশিত হয় সেখানে ব্যবহার করেছেন, আর এখানে তিনি নাটকটির ভূমিকায় কস্তুজিৎ প্রতিকোষ ছদ্মনামটি ব্যবহার করেছেন। ওকে, সব দেখে নেবেন। কিছু মন্তব্য আছে নাটক সম্পর্কে, সেগুলো আর পড়াচ্ছি না। ডক্টর সুশীল কুমার দে এই নীলদর্পণ নাটকে গ্রিক ট্র্যাজেডি সাদৃশ্য আবিষ্কার করতে সমর্থন হয়েছেন। ওকে, দেখুন নীলদর্পণ নাটক ও বিচার A to Z, যারা নেট সেট দেবেন, যারা SLST দেবেন, যারা PSC দেবেন, বা যারা হচ্ছে গ্র্যাজুয়েশন বা MA পড়ান, একটা বইয়ের মধ্যে সমস্ত তথ্য পেয়ে যাবেন। গ্যারান্টি দিচ্ছি কোনো বইতে একত্রিতভাবে এরকম তথ্য পাবেন না। দেখুন নীলদর্পণ নাটকের অভিনয় ও বিদ্যাসাগর। কথিত আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নাটকটির অভিনয় দেখতে দেখতে আত্মবিস্মৃত হয়ে নিজের পায়ের চটি অভিনেতাকে লক্ষ্য করে নিক্ষেপ করেছিলেন। অভিনেতা ছিলেন কে? নরচূড়ামণি অর্ধেন্দুশেখর মুস্তাফি, তিনি উর চরিত্রে অভিনয় করেছিলেন। অর্ধেন্দুশেখর চটি জুতোকে মাথায় নিয়ে বলেন, এটাই আমার শ্রেষ্ঠ পুরস্কার। বিদ্যাসাগরের এই আচরণ বাঙালির জাতীয় প্রতিবাদের প্রতীক হিসাবে চিহ্নিত করা যেতে পারে। অবশ্য এই ঘটনাটি কিন্তু কোনো লিখিত প্রমাণ নেই। ওকে, আচ্ছা তারপর দেখুন বঙ্কিমচন্দ্র এই বিষয়ে কি মন্তব্য করেছিলেন? নীলদর্পণ ইউরোপের অনেক ভাষায় অনুবাদিত পঠিত হইয়াছিল, এই সৌভাগ্য বাংলার আর কোনো গ্রন্থেরই ঘটে নাই। একটা নাটক হয়ে গেল নীলদর্পণ, তার নবীন তপস্বিনী, সাল হচ্ছে কৃষ্ণনগর থেকে প্রকাশিত 1863। তার দ্বিতীয় নাটক, এটি দীনবন্ধু মিত্রের প্রথম রোমান্টিক বা মিলনান্তর নাটক হচ্ছে নবীন তপস্বিনী। তিনি পেশাগত কারণে যখন নদীয়াতে বসবাস করছিলেন তখন তিনি রচনা করেছিলেন। মুদ্রণস্থান দেখুন কৃষ্ণনগর থেকে মুদ্রিত, সাল হচ্ছে 1863 খ্রিস্টাব্দ বা 1270 বঙ্গাব্দ, খ্রিস্টাব্দ মনে রাখলেই হবে। নাটকটি পঞ্চাঙ্গ 15টি গর্ভাঙ্কে রচিত। এটি তিনি উৎসর্গ করেছেন অসেচনক শ্রীযুক্ত বাবু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, ঠিক আছে। সব দেওয়া আছে। উল্লেখ চরিত্র দেখুন রমণী মোহন, জলধর, সব তথ্য দেওয়া আছে। হ্যাঁ, চরিত্র মালতী, মল্লিকা, সব তথ্য দেওয়া আছে এখানে। তখন প্রাসঙ্গিক তথ্য এক নজরে। অনেকে বলেন না শর্ট প্রশ্ন দিন, শর্ট প্রশ্ন পড়ে কী হবে, কমন পাবেন? তথ্যভিত্তিক বই পড়ুন, যদি কমন না আসে বলবেন যে কমন আসেনি। নাটকটির প্রথম বক্তা হলেন মালতী, শেষ বক্তা হলেন তপস্বিনী। নাটকটির প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কের ঘটনাস্থল হচ্ছে রতিকান্ত সদাগরের বাড়ি, ঠিক আছে। আচ্ছা, নবীন তপস্বিনী নাটকের জলধর জগদম্বা সম্পর্কে বঙ্কিমচন্দ্র মন্তব্য করেছেন যে জলধর জগদম্বা মেরি ওয়াইফস অফ উইন্ডসর হইতে নিত। আর এই তথ্যটা হচ্ছে যেটা বলবো, এটা পিএসসি পরীক্ষা কমন এসেছিল, এটা পিএসসি পরীক্ষায় কমন এসেছিল। এই নাটকের জলধর বা মন্ত্রী চরিত্রটিতে উইলিয়াম শেক্সপিয়ারের ফ্লস্টাফ চরিত্রের প্রভাব আছে। ওকে, এটা পরীক্ষা এসেছিল। মেরি ওয়াইফস অফ উইন্ডসর নাটকের ফ্লস্টাফ চরিত্রের সঙ্গে জলধর চরিত্রের মিল রয়েছে। নবীন তপস্বিনী ন্যাশনাল থিয়েটারে 4 জানুয়ারি 1873 খ্রিস্টাব্দে প্রথমে অভিনীত হয়। ওকে, তা দেখুন 3 নম্বর বিয়ে পাগলা বুড়ো 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত। দীনবন্ধু মিত্রের লেখা একটি উল্লেখযোগ্য প্রকাশন হচ্ছে বিয়ে পাগলা বুড়ো, তার প্রথম স্বতন্ত্র ও সচেতন প্রকাশন এটি। ওকে, তার প্রকাশকাল দেখুন 1866 খ্রিস্টাব্দে প্রথম ভাগ। এটি হচ্ছে হাস্যরাত্মক নাটক। কাকে উৎসর্গ করেছেন? স্বদেশী অনুরাগী শ্রীযুক্ত বাবু সারদা প্রসন্ন মুখোপাধ্যায়কে। দেখুন প্রথম অঙ্কে 3টি গর্ভাঙ্ক, দ্বিতীয় অঙ্কে 3টি গর্ভাঙ্ক, অর্থাৎ নাটকটি 2টি অঙ্কে 6টি গর্ভাঙ্ক আছে। উল্লেখযোগ্য চরিত্র দেখুন নসিরাম, রতা, রাজীব, রাজমণিক, কেশব, বৈকুণ্ঠ ইত্যাদি। মানে আপনারা খাতা যখন কষ্ট করে পড়েন কি করব, হ্যাঁ কোনটা লিখবো, কোনটা পড়তে হবে, সেখানে খাতায় লেখা সময় নষ্ট করে কি হবে? এই বইটা কিনুন, 10টা বই আর ঘাঁটতে হবে না, একটা বই সব পেয়ে যাবেন। দ্বিতীয় কথা, সাল নিয়ে ঝামেলা। অনেকে ছোটবেলায় পড়তাম কি সাল নিয়ে ঝামেলা, কোন বইটা অথেন্টিক হবে না, পুরো গবেষণামূলক বই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, সাহিত্য একাডেমি, বঙ্গসাহিত্য পরিষদের সাল কিন্তু নিয়ে এখানে দেওয়া আছে। প্রত্যেকটি সাল অথেন্টিক, চ্যালেঞ্জ করতে পারেন আমাদের বই থেকে, এটুকু বলে দিচ্ছি। তা দেখুন প্রশ্নটির প্রথম বক্তা হল নসিরাম এবং শেষ বক্তা হল রতা। কোথায় পাবেন গবেষণামূলক বই ছাড়া? নাটক সম্পর্কে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, এই নাটক কোনো জীবিত ব্যক্তিকে লক্ষ্য করিয়া লিখিত হইয়াছিল। এই নাটকটি প্রথম অভিনীত হয় 1872 সালে। ওকে, এগুলো দেখে নেবেন। তাহলে দেখুন 4 নম্বর সধবার একাদশী 1866। এটি দীনবন্ধু মিত্রের লেখা একটি বিখ্যাত প্রহসন। বলা যায় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রহসন হচ্ছে সধবার একাদশী। প্রকাশকাল দেখুন 1866 খ্রিস্টাব্দ, ঠিক আছে। পটভূমি দেখুন প্রকৃতপক্ষে 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে ইংরেজি শিক্ষিত বাঙালি সম্প্রদায়ের সুরাপান ও বেশ্যাশক্তির যে প্রবল প্রবণতা দেখা দিয়েছিল তা হচ্ছে এই নাটকের পটভূমি। ওকে, নায়ক দেখুন এই প্রহসনের নায়ক হচ্ছে নিমচাঁদ,
ইংরেজি উক্তি আছে, এগুলো পড়ার দরকার নেই। একটা চরিত্র দেখুন, পুরুষ চরিত্র জীবনচন্দ্র, অটল বিহারী, গোকুলচন্দ্র, এরকম বহু চরিত্র আছে, নকুলেশ্বর, নিমচাঁদ, ভোলা, এরকম বহু চরিত্র আছে। হ্যাঁ, চরিত্র দেখুন, গিন্নি, সৌদামিনী, কুমুদিনী ও কাঞ্চন, যিনি বেশ্যা ছিলেন। ঠিক আছে, সমস্ত তথ্য কিন্তু দেওয়া আছে। এই প্রহসনের কেনারাম চরিত্রের মধ্য দিয়ে তৎকালীন শিক্ষিত শ্রেণীর নৈতিক অবস্থান এবং বিচার ব্যবস্থার হাস্যকর পরিচয় ফুটে উঠেছে। তো দেখুন, এটি একটি প্রহসনমূলক নাটক। নাটকটি নাতিদীর্ঘ। এতে 3টি অঙ্ক রয়েছে। প্রথম অঙ্কে 2টি, দ্বিতীয় অঙ্কে 4টি, তৃতীয় অঙ্কে 3টি গর্ভাঙ্ক। কম গর্ভাঙ্ক পরীক্ষা আসবে না পরীক্ষা, ওটা নেট সেটের প্রশ্ন। কটি অঙ্ক রয়েছে এটা পড়তে হবে। 3টি অঙ্ক রয়েছে। এই নাটকের প্রথম বক্তা হলেন নকুলেশ্বর, শেষ বক্তা হলেন নিমচাঁদ। খুবই ইম্পর্টেন্ট। এই নাটকের প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কের ঘটনাস্থল হলো কাঁকড়াগাছা, সেটা নকুলেশ্বরের উদ্যানের বৈঠকখানা, এবং শেষ গর্ভাঙ্কের ঘটনাস্থল হলো কাঁসারিপাড়া, সেটা অটল বিহারীর বৈঠকখানা। এইটি প্রথম মঞ্চস্থ হয় কলকাতার বাগবাজার অ্যামেচার থিয়েটার দলের উদ্যোগে 1868 খ্রিস্টাব্দে। ওকে, আচ্ছা, তাও দেখুন, রায় বাহাদুর রামচন্দ্র মিত্রের বাড়িতে বাগবাজার থিয়েটারে সম্প্রদায় সধবার একাদশী অভিনয় করেছিলেন। সধবার একাদশীকে কদজ্জা স্থানযোগী বলে রেভারেন্ট লাল বিহারী দে সমালোচনায় ভোতারাম ভাট রূপে এই নাটকে দীনবন্ধু তাকে চিত্রিত করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, দীনবন্ধু যে ইহাতে রাগ করিয়াছিলেন ইহাই অন্যায়। ভোতারাম ভাট দীনবন্ধু চরিত্রের ক্ষুদ্র কলঙ্ক। কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে দেখুন, সধবার একাদশী সম্পর্কে রামগতি ন্যায়রত্ন লিখেছেন যে, ইহার আদ্যপ্রান্ত কেবল পখামি ও মদের কথাতেই পরিপূর্ণ। লাল বিহারী দেও সধবার একাদশীর বিরূপ সমালোচনা করেছিলেন। ওকে, আচ্ছা, নিমচাঁদের সমগ্র জীবনের ব্যর্থতার জন্য তাহার দাম্পত্য জীবনই যে দায়ী, সমগ্র নাটকের মধ্যে তার অস্পষ্ট আভাস মাত্র আছে। আশুতোষ ভট্টাচার্য তার বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড 1960 এই গ্রন্থে মন্তব্য করেছিলেন। তাদের 5 নম্বর লীলাবতী, সাল হচ্ছে 1867 বা 1874। এটি একটি সামাজিক নাটক বা প্রহসন। প্রকাশকাল তো বলেছি 17 ডিসেম্বর 1867 বা 1874। কাকে উৎসর্গ করেছিলেন? শ্রীযুক্ত বাবু গুরুচরণ দাস, সহৃদয় হৃদয় বন্ধু বসু। সমস্ত তথ্য দেওয়া আছে এখানে। কিন্তু রঘুবংশম থেকে দেখুন একটা তথ্য নেওয়া হয়েছে। ওকে, আর চরিত্র সমূহ দেখুন, সেটা মনে হচ্ছে নেট লেভেলে বই পড়ছেন। পুরুষ চরিত্র দেখুন, হরবিলাস চট্টোপাধ্যায়, অরবিন্দ, শ্রীনাথ, হ্যাঁ, এরকম অনেক চরিত্র আছে। তারপর ভোলানাথ চৌধুরী, তারপর সিদ্ধেশ্বর, ললিত মোহন, বহু তথ্য দেওয়া আছে। কি চরিত্র দেখুন, লীলাবতী, সারদা সুন্দরী, ক্ষীরোদবাসিনী, তা দেখুন রাজলক্ষ্মী, অহল্যা, এবং বহু চরিত্র আছে। অঙ্ক গর্ভাঙ্ক দেখুন, 5টি অঙ্কে 16টি গর্ভাঙ্ক আছে। পরীক্ষায় 5টি অঙ্ক মনে রাখলেই হবে, এটা পঞ্চাঙ্ক নাটক। ঠিক আছে, দেখুন প্রাসঙ্গিক তথ্য এক নজরে। প্রহসনের প্রথম বক্তা হলেন নদের চাঁদ, শেষ বক্তা হলেন হরবিলাস। এই প্রহসনের প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কের ঘটনাস্থল হলো শ্রীরামপুর, নদের চাঁদের বৈঠকখানা, এবং শেষ অঙ্কের শেষ গর্ভাঙ্কের ঘটনাস্থল হলো কাশীপুর, হরবিলাস চট্টোপাধ্যায়ের বৈঠকখানা। আপনারা যে বই কেনেন না, নেটসেটের বই, এসব তথ্য তারা গবেষণামূলক তথ্য পাবেন না, ওই যা করে উপর দেবে ছেড়ে চলে যাবে, কারণ তার ছাত্রকে বই লেখায়। আর আমরা দেখুন কীভাবে বইটা বানাই, এটা এসএলএসটি, নেট সেট, এমএসসি সব কভার করে দেবে। যারা গ্র্যাজুয়েশন পড়ান, যারা পড়ান, এমএ পড়ান, এখান থেকে তথ্য নিতে পারবেন। ঠিক আছে, একদম গুরুত্বপূর্ণ তথ্য, আর সব তথ্য অথেন্টিক। এই নাটকে দীনবন্ধু মিত্র ওড়িয়া ভিত্ত রুগা সংলাপে প্রচুর উড়িয়া শব্দ ব্যবহার করেছেন। গিরিশচন্দ্র ঘোষ তার শাস্তি কি শান্তি উৎসর্গপত্রে লিখেছেন, নাট্যগুরু স্বর্গীয় দীনবন্ধু মিত্র মহাশয় শ্রীচরণেশু। তাই গিরিশচন্দ্র ঘোষ তার শাস্তি কি শান্তি এই নাটকটি উৎসর্গ করেছেন কাকে? দীনবন্ধু মিত্র মহাশয়কে। ঠিক আছে, তারপর দেখুন, লীলাবতীর দীর্ঘ কবিতা সম্বন্ধে পণ্ডিত রামগতি ন্যায়রত্ন মহাশয় বলেছেন, দীনবন্ধু ইহাতে দীর্ঘ দীর্ঘ মাইকেলি ছন্দ নিক্ষেপ করেছেন। লীলাবতী নাটক সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, লীলাবতী বিশেষ যত্নের সহিত লিখিত এবং দীনবন্ধুর অন্যান্য নাটক অপেক্ষা ইহাতে দোষ অল্প। এই সময়কে দীনবন্ধুর কবি সূর্যের মধ্যাহ্নকাল বলা যেতে পারে। তাদের 6 নম্বর জামাই বারিক, 20 মার্চ 1872। এটি একটি হাস্যরাত্মক নাটক বা প্রহসন। প্রকাশকাল তো বলে দিয়েছি 20 মার্চ 1872, সংবাদ 1929। সংবাদ পড়তে হবে না। আচ্ছা, তারপর দেখুন অঙ্ক সংখ্যা, এটি 4 অঙ্ক ও 10টি গর্ভাঙ্ক বিশিষ্ট নাটক। আচ্ছা, উৎসর্গপত্রের কিছু ইংরেজি অংশ আছে, দরকার নেই। উৎসর্গ দেখুন, সদগুণ রাশি শ্রীযুক্ত বাবু রাসবিহারী বসু। রাসবিহারী বসুকে নাটকটি উৎসর্গ করেছেন। ঠিক আছে, সমস্ত তথ্য এখানে আছে। উৎসর্গপত্রে কী বলেছে
এতে তথ্য গবেষণামূলক বই সেটা পাবেন না। চরিত্র সম্বন্ধে দেখুন পুরুষ চরিত্র আছে, কী আছে, বিজয় বল্লভ, অভয় কুমার, পদ্মলোচন খুব ইম্পর্ট্যান্ট, ও মাধব বৈরাগ্য হচ্ছে পুরুষ চরিত্র। ঠিক আছে, তো স্ত্রী চরিত্র দেখুন কামিনী, ভবিময় রানী, পতি নয় কিন্তু ভবিময় রানী, হ্যাঁ, হাবারমা, পাঁচি, পগলা, বিন্দুবাসিনী খুব ইম্পর্ট্যান্ট, পারিষদগণ, চোর, জামাইগণ, দাসীগণ, বৈষ্ণবীগণ। রাশির তথ্য এক নজরে দেখুন। এরকম তথ্য কোথায় পাবেন যে আপনি প্রথমে ব্যাকেটে প্রকাশকাল পেয়ে গেলেন, কোথা থেকে প্রকাশিত হয় সেটা পেয়ে গেলেন, হ্যাঁ, এটা প্রকাশনা নাটক সব পেয়ে গেলেন, তারপর হচ্ছে তার কোথা দিয়ে শুরু কোথা দিয়ে শেষ, উল্লেখ চরিত্র কি, কে কি মন্তব্য করেছেন, প্রাসঙ্গিক তথ্য এক নজরে, কোথায় দৃশ্যপট শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে, এবং কোথাও কোনো বইতে পাবেন না। ঠিক আছে, তাহলে দেখুন এই প্রহসনের প্রথম অঙ্কের প্রথম গর্বাঙ্কের ঘটনাস্থল কেশবপুর, বিজয় বল্লের বৈঠকখানা, এবং চতুর্থ অঙ্কের শেষ গর্বাঙ্কের ঘটনাস্থল বৃন্দাবন, পদ্মলোচনের মঠ, অভয় কুমারের শয়নঘর। এই প্রহসনের প্রথম বক্তাকে এই প্রহসনের প্রথম বক্তা হলেন এবং শেষ বক্তা হলেন দুটোই হচ্ছে বিজয় বল্লভ। ঠিক আছে, জামাইবাড়ি নাটকে দুটি কাহিনী আছে, অভয় ও কামিনীর কাহিনীটির পাশে বগলা বিন্দু ও পদ্মলোচনের উপকাহিনীটি কিন্তু দেখা গেছে। কয় পথে মঞ্চস্থ হয়, প্রত্যেকটা কিন্তু কয় পথে মঞ্চস্থ হয় সেটাও দেওয়া আছে। 1872 সালে 14 ডিসেম্বর কলকাতার ন্যাশনাল থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়। ওকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি লিখেছেন, জামাইবাড়িকে দুই স্ত্রীর বৃত্তান্ত প্রকৃত। ওকে, তা দেখুন জামাইবাড়িকের অভয় কামিনী কাহিনীর সঙ্গে লাভস লাস্ট শিফট নাটকের কাহিনীর মিল আছে। জামাইবাড়ির শেষ, এটা দেখুন 7 নম্বর কমলে কামিনী নাটক। ওকে, তাহলে হচ্ছে 13 সেপ্টেম্বর 1873 বা 1280। এটি দীনবন্ধু মিত্রের সর্বশেষ প্রকাশিত নাটক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার মধ্যে 7টা নাটক জীবদেশে প্রকাশিত। এটি দীনবন্ধু মিত্রের দ্বিতীয় রোমান্টিক নাটক। প্রকাশকাল দেখুন 13 সেপ্টেম্বর 1873, এটা বললেই হবে। এই নাটকের পটভূমি কোথায় ছিল, কাছাড় অঞ্চল। ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। কাকে উৎসর্গ করেছে দেখুন, রাজ যতীন্দ্রমোহন ঠাকুরকে। ঠিক আছে, অঙ্ক গর্বাঙ্ক কটা, মোট হচ্ছে 5টি অঙ্কে 13টি গর্বাঙ্ক আছে, 5টি অঙ্ক মনে রাখতে হবে। চরিত্র সম্বন্ধে দেখুন অনেক আছে, হ্যাঁ, রাজা, বীরভূষণ, সমরকেতু, শশাঙ্ক শেখর, হ্যাঁ, শিখণ্ডী বাহন, অনেক তথ্য দেওয়া আছে। স্ত্রী চরিত্র দেখুন গান্ধারী, বিষ্ণুপ্রিয়া, সুশীলা, এবং বহু তথ্য দেওয়া আছে। রণকল্যাণী, সুরবলা, নীরদকেশী, ত্রিপুরা ঠাকুরানী, আর হচ্ছে পুরস্ত্রীগণ ও বালিকাগণ। ঠিক আছে, যে প্রাসঙ্গিক তথ্য এক নজরে। এই নাটকের প্রথম বক্তা হলেন রাজা, মানে মণিপুরের রাজা, এবং নাটকের শেষ বক্তা হলেন বক্রেশ্বর। এই নাটকের প্রথম অঙ্কের প্রথম গর্বাঙ্কের ঘটনাস্থল মণিপুর রাজসভা, নাটকের শেষ অঙ্কের শেষ গর্বাঙ্কের ঘটনাস্থল হচ্ছে কাছাড় রাজধানী। নাটকটি 1873 সালের 20 ডিসেম্বর কলকাতার ন্যাশনাল থিয়েটারে প্রথম অভিনীত হয়। ঠিক আছে, জেনে রাখো, মানে জেনে রাখা ভালো, দীনবন্ধু মিত্রের 3টি নাটকের নায়িকার নাম এক, তথা নবীন তপস্বিনী 1863, নাটকের নায়িকার নাম কামিনী, জামাইবাড়ি 1872, প্রহসনের নায়িকার নাম কামিনী, এবং কমল কামিনী নাটকের 1873 নায়িকার নাম হচ্ছে কামিনী। ঠিক আছে, 3টে নাটকের নায়িকার নাম এক। দীনবন্ধু মিত্রের শেষ নাটক কমলের কামিনী নাটকের সঙ্গে ম্যাকবেথ নাটকের একটি দৃশ্যের গভীর মিল আছে। কমলের কামিনী নাটকের মণিপুর রাজমহিষী গান্ধারীর সঙ্গে লেডি ম্যাকবেথ চরিত্রে মিল আছে। তো নাটকটা এখানেই শেষ হলো। এবার হচ্ছে আসি কুঁড়ে গরুর ভিন্ন কোট। ঠিক আছে, এটা একটা নাটক কিন্তু তার মৃত্যুর পর প্রকাশিত। হ্যাঁ, মৃত্যুর পর প্রকাশিত হয় বলে এটাকে ধরে না, মোট 7টি তার জীবদ্দশায় প্রকাশিত হয়। হ্যাঁ, প্রাচীন তথ্য এক নজর, এটা ইম্পর্টেন্ট নয়। নাটকটি 2টি দৃশ্যে বিভক্ত, সব তথ্য দেওয়া আছে। প্রথম দৃশ্যের ঘটনাস্থল হচ্ছে কলিকাতা, বোকার রাজার পোড়োবাড়ি। দ্বিতীয় দৃশ্যের ঘটনাস্থল বিচার মন্দির, সার্থক দাস, প্রথম পেঁচা, গোমা বলদ ও বিচারণ প্রবৃত্তি। ঠিক আছে, এবং বহু মানে তথ্য দেওয়া, এগুলো অন্যান্য বইতে পাবে না। ওকে, তারপর দেখো, দেখে নেবে নাটকটির প্রথম বক্তা এবং শেষ বক্তা হলেন হুদা। তো গল্প উপন্যাস আছে, জমালয়ের জীবন্ত মানুষ। ওকে, তো জমরাজ জীবন্ত পড়তে মানে চরিত্র সম্বন্ধে পুরো যমরাজ সদাশিব, বিষ্ণু ও লক্ষ্মী, এরকম গল্প উপন্যাস আছে। তাদের 2 নম্বর পোড়া মহেশ্বর। ওকে, পোড়া মহেশ্বর দেখো রচনাটি কিংবদন্তিমূলক কাহিনী যুবরাজ। ওকে, এগুলো দুটো হচ্ছে তার গল্প উপন্যাস। তাহলে জমরাজ জীবন্ত মানুষ কার লেখা, পোড়া কার লেখা, দীনবন্ধু মিত্রের লেখা গল্প উপন্যাস যেগুলো। ঠিক আছে, কোনটা গল্প কোনটা উপন্যাস এটা ভাগ করে দেয়নি লেখক। ওকে, দেখো দেখো, তো তার গল্প উপন্যাসও আমি দিয়েছি, অনেক বইতে পাবেন না। জমালয় জীবন্ত মানুষ, পোড়া মহেশ্বর কার লেখা পাবেন না কোনো বইতে, খুব কম বইতে পাবেন। ঠিক আছে, সেটাও দিয়েছি। তাহলে দেখো দীনবন্ধু গ্রন্থাবলী আছে, হ্যাঁ, 50 থেকে 51 প্রথম সংস্করণ,
বঙ্গীয় সাহিত্য পরিষদ কলকাতা থেকে প্রকাশিত। ওকে, তা দেখুন এবার তো হলো, তারপর লাস্টে দীনবন্ধু মিত্র সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য। মানে এত তথ্যটা হলো, যারা হজম করতে পেরেছেন খুব ভালো কথা, যারা হজম করতে পারেননি তাদের সম্পর্ক দেওয়া আছে। দেখুন 1871 সালে ভারত সরকার কর্তৃক দীনবন্ধু মিত্র লাভ করে রায় বাহাদুর উপাধি, কি নেই সব আছে। তার সাহিত্য জীবন শুরু হয় কবিতার মাধ্যমে ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ সাধুরঞ্জন পত্রিকায়। ওকে, তিনি ঈশ্বর গুপ্তের অনুপ্রেরণায় কবিতা লিখতে শুরু করেন। তার গুরু ছিলেন ঈশ্বর গুপ্ত। দীনবন্ধু মিত্র ব্রিটিশ আমলে ঢাকায় পোস্টমাস্টার হিসেবে কর্মরত ছিলেন। তার কবিতা প্রকাশ পায় সংবাদ প্রভাকর 1831, সংবাদ সাধুরঞ্জন 1847 এই পত্রিকায়। তার রচিত জনপ্রিয় কাব্যগুলি হল দুটি, সৌজনী কাব্য, দ্বাদশ কবিতা। ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের মদ্যপান ও বারবনিতা সংঘকে ব্যঙ্গ করে তার রচিত প্রহসন হচ্ছে সধবার একাদশী 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত। কি নেই তথ্য প্লাস প্রশ্ন আকারে কিছু প্রাসঙ্গিক তথ্য, একটা নাটকের মধ্যে তার সামগ্রিক তথ্য, আর কি চাই একটা বইতে। ঠিক আছে, বইটার নাম একবার দেখে নেই। বইটার নাম হচ্ছে বাংলা সাহিত্যিক চৈতমালা। ওকে, আমাদের চৈতমালা কলেজ স্ট্রিট থেকে নিলে 560, কুরিয়ান নিলে 632 টাকা পড়বে। ওটা বেরিয়ে গেছে, 1000 কপি ছাপিয়েছিলাম আউট অফ স্টক সপ্তম সংস্করণে। অষ্টম সংস্করণে 500 কপি ছাপিয়েছি, ওর মধ্যে অলরেডি 320টা হয়ে গেছে প্রি বুকিং। হয়তো অনেকে জানতে পারছে না, কিন্তু আমাদের বই বেরোনোর আগেই 70% বই মানে প্রি বুকিং হয়ে যায়। 320 পিস বুকিং হয়ে গেছে, আর 180 পিস বুকিং হয়ে গেছে। যারা বুকিং করতে চান আমার নাম্বার দেওয়া আছে, ওখানে বুকিং করে নেবেন। ঠিক আছে, দেখুন এই বইটা সবাই স্ক্রিনশট করে রাখুন, আমাকে পাঠিয়ে দেবেন, আমি কিন্তু বুকিং করে নেবো। ঠিক আছে, সবাই বইটা স্ক্রিনশট দিয়ে রাখুন। এই বইটাতেই আমি পড়াচ্ছি, এই বইটা থেকে তথ্য আমি পড়াচ্ছি, স্ক্রিনশট করে রাখুন। ঠিক আছে, আমাকে বুকিং করে নেবেন। ফোন করার দরকার নেই, হোয়াটসঅ্যাপে করে নেবেন, দেখে নেবো। হয়তো একটু রিপ্লাই করতে দেরি হবে, দেখে নেবো। ঠিক আছে, দেখুন মোটামুটি কোন নাম্বার যোগাযোগ করবেন তো দিয়েছি, যে নাম্বার আছে উপরে 8768830230, এই নাম্বারে মেসেজ করবেন। ঠিক আছে, এই নাম্বারে মেসেজ করবেন, এই বুকিং করে নেবো। দীনবন্ধু মিত্র থেকে দুটো প্রশ্ন কমন এসছে, এই বই থেকেই কমন এসছে, এর বাইরে তো কোনো দিন কমন আসবে না, একদম গ্যারান্টি। পিএসসি, এসএলএসটি, এমএসসি, আর যারা নেট সেট পড়ান তারা, বা যারা নেট সেট পড়েন তারাও পাবেন, যারা এমএ পড়ান, গ্র্যাজুয়েশন পড়ান, সেখান থেকেই পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে দেখুন সমাজের প্রাচীন পদ্ধতিদের ব্যঙ্গ করে রচিত তার প্রশ্ন হচ্ছে বিয়ে পাগলা বুড়ো 1866। মহাকবি গিরিশচন্দ্র ঘোষ দীনবন্ধু মিত্রকে ফাদার অফ দ্য বেঙ্গলি স্টেজ বলেছেন। ঠিক আছে, দীনবন্ধু 7টি নাটকে ছোট বড় চরিত্রের সঙ্গে শতাধিক। দীনবন্ধু মিত্রের একমাত্র বিশেষান্ত নাটক হচ্ছে নীলদর্পণ। সুশীল কুমার দে তার বাংলা প্রবাদ ছড়া ও চলিত কথা গ্রন্থে দীনবন্ধু রচনাবলী থেকে 320টি ছড়া বা প্রবাদ ইত্যাদি সংকলন করেছেন। তিনি সর্বপ্রথম বাংলা নাটকে সংঘবদ্ধ সাহসিকতার জনক, ফাদার অফ কনস্ট্রাকটিভ ন্যাশনালিজম। ঠিক আছে, বাংলা নাটকের সংঘবদ্ধ সাহসিকতার জনককে দীনবন্ধু মিত্র। নবগোপাল মিত্র ন্যাশনাল পেপারে নীলদর্পণ অভিনয়ের প্রশংসা করেন। তিনি এই নাটক অভিনয়কে দ্য ইভেন্ট ইজ অফ ন্যাশনাল ইম্পর্টেন্স বলে অভিহিত করেছিলেন। দীনবন্ধু ও বঙ্কিমচন্দ্রের বন্ধুত্বকে প্রথম সূত্র রচিত হয়েছিল সংবাদ প্রভাকর পত্রিকার কালজয়ী কবিতা যুদ্ধের আসরে। তাহলে কোন পত্রিকায়? সংবাদ প্রভাকর পত্রিকায় দীনবন্ধু মিত্র ও বঙ্কিমচন্দ্রের বন্ধুত্বের সূচনা হয়েছিল। তবে দেখুন মাঘ মাসে প্রাতঃস্নান ও চন্দ্র কবিতা দুটিকে কবি রূপক হিসেবে অভিহিত করেছেন। তাহলে তিনি কিন্তু কবিতাও লিখেছিলেন। ঠিক আছে, দীনবন্ধু মিত্রের সাহিত্যগুরু কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। স্টার দিয়ে রাখো, দীনবন্ধু মিত্রের সাহিত্যগুরু কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ওকে, তা দেখুন মৃত্যু ও মৃত্যুস্থান 1873 সালের 1 নভেম্বর তিনি মারা যান। মাত্র 43 বছর বয়সে দীনবন্ধু মিত্র বহুমূত্র রোগে মৃত্যুবরণ করেন। তার সাল কত? 1873, 11 নভেম্বর তিনি মারা যান। মাত্র 43 বছর বয়সে দীনবন্ধু মিত্র বহুমূত্র রোগে মারা যান। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। দেখুন এরকম অনেক বই থেকে তথ্য নিয়েছি, তথ্য নিন দেখুন। হ্যাঁ, দীনবন্ধু কবি নাট্যকার শ্রী মীর কুমার দাস, দীনবন্ধু মিত্র সুশীল কুমার দে, দীনবন্ধুর নাটক শ্রী বৈদ্যনাথ মুখোপাধ্যায় রায়, বা দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী 1877 খ্রিস্টাব্দে প্রকাশিত শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বাংলা নাটকের ইতিহাস অজিত কুমার ঘোষ, বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ প্রথম পর্ব ডক্টর শ্রী সীমন্ত কুমার জানা, আর দীনবন্ধু মিত্র গজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, একটা বেস্ট বই আমার কাছে। এরকম অনেক খণ্ড আছে, সব খণ্ড আমার কাছে আছে। সাহিত্য সাধক চৈতমালা দ্বিতীয় খণ্ড, সেটা বঙ্গীয় সাহিত্য পরিষদ কলকাতা থেকে প্রকাশিত। এই বই থেকে সব অথেন্টিক প্রকাশকাল আছে, পশ্চিমী বাংলা একাডেমি সাহিত্য অকাডেমির তথ্য নেওয়া আছে। এর বাইরে কিন্তু কমন, মানে এর বাইরে আর প্রশ্ন পরীক্ষায় পড়বে না, গ্যারান্টি। এই 7টা বই থেকে কিন্তু দীনবন্ধু মিত্র নিয়েছি, যা কিন্তু এর বাইরে আর আসবে না। আর সব অথেন্টিক তথ্য, এটাও চ্যালেঞ্জ করে বলতে পারি, যেটা আধুনিক মধ্য
প্রাচীন কিন্তু কমন এসছে, যেমন পিতৃব্রত নাম গন্ধর্বনারায়ণ কমন এসছে এটা, ঠিক আছে। তারপরে দেখুন কমন এসছে যেটা বলেছিলাম, শর্টকাটে পড়িয়েছিলাম হয়তো, সেইটা কমন এসছে। ওকে, এটা বলিনি, নাটকটির প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কের ঘটনাস্থল সরবপুর প্রচন্দ্র বসুর গোলাঘরের রোয়াক। এটা আমি ছেড়ে গেছি, অনেক তথ্য আমি শর্টকাটে পড়েছি কারণ লাস্টে সময় ছিল না, তো নীলদর্পণ নাটকটা পড়াচ্ছিলাম, ঠিক আছে। এর অনেক কিছু তথ্য আছে আমি ছেড়ে গেছি, যে নীলদর্পণ নাটকটির আখ্যানটি বিয়োগান্তক নীল করে অত্যাচারকে কেন্দ্র করে সরপুর গ্রামের গোলকচন্দ্র বসু ও সাধুচরণের পারিবারিক জীবনের ধ্বংস এর আগে রূপায়িত হয়েছে। একটা নিরকে সরপুর গ্রামের কথা উল্লেখ আছে, ঠিক আছে। আমি বহু তথ্য ছেড়ে গেছি, হয়তো অনেকে ভাববেন যারা এই বইটা কিনছেন না কিন্তু মিস করবেন, তারা হয়তো ভাবছেন যে আমি সব তথ্য পড়িয়েছি, কিন্তু আমি সব তথ্য পড়াতে পারিনি সময়ের অভাবে। যারা বইটা কিনবেন তারা একমাত্র সব তথ্য বলতে পারবেন, ঠিক আছে। তাই যারা বইটা কিনেন সব তথ্য পেয়ে যাবেন। ওকে, 1860 খ্রিস্টাব্দের প্রথম দিকে জেমস ফরলং মোল্লাটি কান সরণের প্রধান হয়ে আসেন এবং এই কুটির অত্যাচারকে লক্ষ্য করেই দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক রচনা করেছিলেন, ঠিক আছে। এসব তথ্য কিন্তু আমি বলিনি। নাটকটির সমাপ্ত মানে জবনিকা পতন ঘোষিত হয়েছে সংস্কৃত সমাপ্ত মিদন নীলদর্পণং নামক নাটকম এর মাধ্যমে। এরকম বহু তথ্য যেগুলো আমি বলিনি। একটির ঘটনা, বিশ্বচিন্তার রচনাস্থান, প্রকাশস্থান, মুদ্রণালয়, প্রথম মঞ্চায়ন সবই বাংলাদেশে নীলকর সাহেবদের বিভৎস অত্যাচারে লাঞ্ছিত নীল চাষীদের দুরবস্থা নাটকটি রচিত। নীলদর্পণ নাটকটির কাহিনী সূত্রপাত বাস্তব ঘটনা কেন্দ্রিক, ঠিক আছে। যারা বইটি নিতে চান বইটা স্ক্রিনশট দিয়ে রাখুন, আমি বইটি দিয়েছি, এই বইটির হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখুন। ওকে, স্ক্রিনশট করে রাখুন। এই বইটা আমাদের সব আছে, তথ্য সব কিছু, শেষে হচ্ছে আবার পাশের তথ্য এক নজরে মানে 1 নাম্বার আকারে অনলাইনার দেওয়া আছে, বাকি নাটকের ভেতরে তথ্য দেওয়া আছে, কোথায় প্রকাশকাল কোথায় অভিনয় সব দেওয়া আছে, ঠিক আছে। তো যারা বইটি কিনতে চান 8768830230 নম্বর যোগাযোগ করে নেবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। এই হচ্ছে আজকে রিভিউ, এই বিদ্যাগত দিয়েছি, আজ দিনের মধ্যে মিত্র দিলাম। সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রেস করবেন। ধন্যবাদ।